হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 18, 19 ও 20 নিয়ে। এখানে ম্যাক্সিমাম অঙ্ক তোমাদেরকে করানো হয়ে গেছে, যে সমস্ত অঙ্কগুলো করানো হয়নি আজকের ক্লাসে সেই কোশ্চেনগুলো আলোচনা করব। তো দেখে নাও আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে x² - 6x + 2 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত? ঠিক আছে, তাহলে আমরা জানি যে এই সমীকরণের বীজ যদি আলফা বিটা হয় তাহলে বীজদ্বয়ের সমষ্টি হয় আলফা প্লাস বিটা সমান হয় -b/a। -b বলতে কি? b বলতে হচ্ছে x এর সহগ, এখানে x এর সহগ আছে -6/a বলতে x² এর সহগ, এখানে x² এর সহগ হচ্ছে 1। তাহলে এখানে কত পাওয়া যাবে? প্লাস মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, +6। ঠিক আছে, তাহলে এখানে বলেছে বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি তাহলে হচ্ছে 6। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশান সি। যদি বলতো বীজদ্বয়ের গুণফল কত, তাহলে বীজদ্বয়ের গুণফল হতো c/a। c বলতে কি? ধ্রুবক পদ, বাই a বলতে x² এর সহগ। তাহলে বীজদ্বয়ের গুণফল হতো 2। এরপর হচ্ছে 2 এর দাগের অঙ্ক। 2 এর দাগের অঙ্কে বলেছে যদি y - z proportional to 1/x, z - x proportional to 1/y আর x - y proportional to 1/z হয়, তাহলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত? তাহলে বা এখান থেকে আমরা কি লিখতে পারি? y - z = যে কোনো একটা ভেদ ধ্রুবক ধরছি k1/x, যেখানে k1 ≠ 0। একই রকমভাবে এখানে ধরে নিচ্ছি z - x = k2/y, এখানেও x - y = k3/z। কি বের করতে বলেছে? ভেদ ধ্রুবক তিনটি সমষ্টি কত? ঠিক আছে, তাহলে আমাদেরকে বের করতে হবে তিনটি ভেদ ধ্রুবকের মান। তাহলে এখান থেকে আমরা কি পাবো? k1 = xy - xz, আর এখান থেকে আমরা পাবো k2 = zy - xy, আর এখান থেকে আমরা পাবো k3 সমান হচ্ছে xz - yz। এখানে হচ্ছে k1 k2 k3, এখানে লিখে দিই k1 k2 আর k3 সবগুলো ≠ 0। তোমরা এটা সবাই জানো যে এই ভেদ ধ্রুবকের মানগুলো শূন্য হয় না। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি? k1 পেয়ে গেলাম, k2 পেয়ে গেলাম, k3 পেয়ে গেলাম। তাহলে তাদের সমষ্টি বের করতে বলেছে, তাহলে সমষ্টি করে নিই। k1 + k2 + k3 সমান আমরা কি পাচ্ছি? xy - xz প্লাস zy - xy প্লাস xz - yz হয়েছে। এরপর দেখে নাও কি কি কাটছে। এটা কাটছে, xz কাটছে, zy এটা কাটলো। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কি? 0। তাহলে ভেদ ধ্রুবক তিনটি সমষ্টি হচ্ছে 0। তোমরা একটু অপশানটা দেখে নাও। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশান এ। এরপর হচ্ছে 3 দাগের কোশ্চেন। 3 দাগের কোশ্চেনে বলেছে যে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে কত? 1:4 আয়তনের অনুপাত। আর দেওয়া আছে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 4:5 হয়েছে। জানতে চেয়েছে তাদের উচ্চতার অনুপাত। তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রথম শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে 4x আর দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে 5x। এরপর ধরে নিচ্ছি যে প্রথম যে শঙ্কু রয়েছে তার উচ্চতা হচ্ছে h1 আর দ্বিতীয় শঙ্কুর উচ্চতা হচ্ছে h2। তাহলে আমরা কি আয়তন কি পাবো? আয়তন সমান
আমরা জানি কি শঙ্কুর আয়তন সমান হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, আর বলতে এখানে এটা 4x তার হোল স্কোয়ার ইন্টু উচ্চতা বলতে h1 হয়েছে। একই রকমভাবে দ্বিতীয় শঙ্কুর আয়তন আমরা সমান কত পাবো, 1/3 পাই আর বলতে কত 5x তার হোল স্কোয়ার ইন্টু উচ্চতা বলতে h2। এটা আমরা আয়তন পেয়ে গেছি। এখানে আমাদের প্রদত্ত কি দেওয়া আছে, আয়তনের অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি বলতে পারবো, এই v1 অনুপাত v2 সমান হচ্ছে 1:4 হয়েছে। বা এখান থেকে আমরা কি লিখতে পারবো, v1 সমান আমরা কি পেয়েছি 1/3 পাই আর স্কোয়ার, আর বলতে এখানে এটা ইন্টু উচ্চতা বলতে h1 অনুপাত এটা 1/3 পাই ইন্টু 5x তার হোল স্কোয়ার ইন্টু h2 সমান হচ্ছে 1/4। এরপর দেখো কি কি কাটাকাটি হচ্ছে। এখান থেকে দেখো 1/3 পাই কাটছে, 1/3 পাই কাটছে, আর দেখো আর কাটছে কি, এখান থেকে বেরোবে এক্স স্কোয়ার, এখান থেকেও বেরোবে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ক্যান্সেল হবে। তাহলে পড়ে থাকছে যেগুলো সেগুলো একবার লিখি। তাহলে 4 স্কোয়ার বলতে হবে 16 h1 অনুপাত এখান থেকে বেরোবে 25, আর এক্স তো কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে h2 সমান হচ্ছে 1/4। বা এখান থেকে আমরা কি লিখতে পারি, 16 h1 বাই 25 h2 সমান হচ্ছে 1/4। বা লিখতে পারি h1 বাই h2 সমান হচ্ছে কত, 25/64 64। তাহলে এবার অনুপাত আকারে লিখে নাও, h1 অনুপাত h2 সমান হচ্ছে 25/64। ঠিক আছে, এরপর তোমরা একটু অপশানটা দেখে নাও। অ্যান্সার হচ্ছে তাহলে অপশান ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। যদি প্রবলেম হয় তাহলে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই টাইপের অঙ্ক আমরা আগেও করেছি। ঠিক আছে, এরপর হচ্ছে 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেনে বলেছে, রাজেশ ও সমীর একটি ব্যবসা শুরু করে। রাজেশ 500 টাকা 9 মাসের জন্য ও সমীর কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা এবং সমীর 46 টাকা পায়। ব্যবসায়ী সমীরের মূলধন কত ছিল? তাহলে এখানে বের করতে বলেছে সমীরের মূলধন। তাহলে যেগুলো দেওয়া আছে আগে সেগুলো লিখে নিই। প্রথমে হচ্ছে রাজেশ আর হচ্ছে সমীর। রাজেশ কত টাকা দিয়েছে? রাজেশ দিয়েছে 500 টাকা, এত টাকা। আর কত দিনের জন্য দিয়েছে? সেটা হচ্ছে 9 মাসের জন্য, 9 মাস। আর সমীর দিয়েছে কত টাকা যায়নি, সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি সমীর দিয়েছে x টাকা আর সে দিয়েছে 6 মাসের জন্য। ঠিক আছে, আরেকটা এপাশে লিখে নিই যে তাদের মোট লাভ হচ্ছে মোট লাভ হচ্ছে 69 টাকা। এতে সমীর পেয়েছে 46 টাকা। তাহলে সমীর যদি 46 টাকা পায় তাহলে রাজেশ কত পাবে? রাজেশ পাবে তাহলে দুটো বিয়োগ করতে হবে। তাহলে 69 মাইনাস 46 বিয়োগ করলে আমরা কত পাবো? 3, আর এখান থেকে 2, 23 টাকা। তাহলে সমীর পাচ্ছে 46 টাকা মোট লাভ থেকে, আর রাজেশ পাচ্ছে এত টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে এরপর এই দিকে তাকাও যে
রাজেশ হচ্ছে 9 মাসের জন্য, রাজেশ টাকা দিচ্ছে 500 টাকা আর 9 মাসের জন্য। তাহলে তার মোট মূলধন কত হচ্ছে? মূলধনের পরিমাণ আমরা কি জানি? মূলধনের পরিমাণ হয় সে কত টাকা দিচ্ছে আর কত দিনের জন্য দিচ্ছে, তাদের গুণফলটাই হচ্ছে তার মোট মূলধনের পরিমাণ। তাহলে রাজেশের মোট মূলধনের পরিমাণ কত হচ্ছে? ইন্টু 9 এটা। আর সমীরের মোট মূলধনের পরিমাণ হচ্ছে x ইন্টু 6 হয়েছে। তাহলে তাদের মূলধনের অনুপাত কত হবে? মূলধনের অনুপাত হবে 500 ইন্টু 9 অনুপাত x ইন্টু 6 হয়েছে। আমরা কি জানি? আমরা জানি কি মূলধনের অনুপাতেই হয় লাভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? লাভ্যাংশের অনুপাত পেয়ে যাব, কারণ দুটো লাভ আছে। তাহলে লাভ্যাংশের অনুপাত কত হবে? লাভের অনুপাত সমান হচ্ছে, এখানে রাজেশ আগে আছে, তাহলে রাজেশটা আগে লিখে নিই, 23:26। তাহলে যদি কাটাকাটি করি তাহলে 23/2, তাহলে হচ্ছে 1:2। কি বললাম? যে লাভ্যাংশের অনুপাত হয় মূলধনের অনুপাতের সঙ্গে সমান। তাহলে এখানে যে মূলধনের অনুপাত পেয়েছি সেটাই হবে লাভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে 500 ইন্টু 9 অনুপাত x ইন্টু 6 সমান হচ্ছে 1:2। ঠিক আছে? তাহলে দেখে নাও কী কী ক্যান্সেল হচ্ছে, বাই আকারে লিখে নিই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। x ইন্টু 6 সমান হচ্ছে 1/2 হয়েছে। তাহলে এখান থেকে 2 3 6 আর 3 3 9 বা x সমান পেলাম আমরা 1500 টাকা। ঠিক আছে? এটাই জানতে চেয়েছিল যে সমীর ব্যবসায় কত টাকা দিয়েছিল। তাহলে সমীর ব্যবসায় দিয়েছে 1500 টাকা। এরপর তোমরা অপশানগুলো দেখে নাও। 1500 অপশান এ হচ্ছে সঠিক উত্তর। এরপর হচ্ছে 5 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেন বলেছে 2 আর হচ্ছে -3 প্রদত্ত কোন সমীকরণের বীজ? 4টা সমীকরণ দিয়েছে, এই সমীকরণগুলোর মধ্যে কোনটির বীজ হচ্ছে 2 আর -3 হবে। ঠিক আছে? আমরা তো জানি, এটা কি জানি, যে কোনো সমীকরণের বীজ যদি আলফা বিটা হয় তাহলে সেই সমীকরণটি কি হয়? x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? কি আরেকবার বলে দিচ্ছি, যে যদি কোনো দুটি বীজ দেওয়া থাকে তাহলে সেই সমীকরণটি হয় x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? যেখানে আলফা বিটা হচ্ছে এই সমীকরণের বীজ। তাহলে এখানে বীজগুলো দেওয়া আছে কত? 2 আর একটা হচ্ছে -3। তাহলে এখানে আমরা বসিয়ে দিই। তাহলে x² মাইনাস 2 3x প্লাস 2 ইন্টু -3 সমান হচ্ছে 0। বা এখান থেকে আমরা কি লিখতে পারি? x² -1 পাচ্ছি, -1 আর এখানে মাইনাস, তাহলে শুধু x থাকছে আর এখান থেকে হচ্ছে -6 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? এটা হচ্ছে সমীকরণটা যার বীজ হচ্ছে 2 আর হচ্ছে -3। তাহলে অপশানগুলো দেখে নাও। অপশান বি, অ্যান্সার হচ্ছে অপশান বি। এরপর হচ্ছে 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেনে বলেছে x প্রপোর্শনাল টু c বাই বি স্কোয়ার, আর বলেছে c প্রপোর্শনাল টু বি বাই এ হলে এ প্রপোর্শনাল টু হবে। যে অপশানগুলো দেওয়া আছে তাদের মধ্যে কোনটি? ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে প্রথমে হচ্ছে এই প্রপোর্শনাল থেকে সমানে করে নাও, তাহলে একটা ধ্রুবক নিয়ে নাও সঙ্গে। তাহলে এ ইজ ইকুয়াল টু k1 ইন্টু সি বাই বি স্কোয়ার। এখান থেকেও একই রকম পাবে, সি স্কোয়ার সমান k2 বি বাই এ, যেখানে হচ্ছে k1 আর হচ্ছে k2 নট ইকুয়াল টু 0 হয়েছে।
এরপর দেখো যে আমাদের সম্পর্ক বের করতে বলেছে যে এ প্রপোর্শনাল টু, তাহলে এর মানটা থাকবে। তাহলে আমরা প্রথমটা থেকে বের করি। তাহলে বোথ সাইড, প্রথমটার বোথ সাইড স্কোয়ার করা হচ্ছে, তাহলে এ স্কোয়ার সমান হচ্ছে k1 তার স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই বি টু দি পাওয়ার 4 হয়েছে। এখানে আমরা সি স্কোয়ারের মান তো পেয়েছি, তাহলে সি স্কোয়ার মানটা এখানে বসিয়ে দিই। তাহলে k1 স্কোয়ার ইন্টু সি স্কোয়ার সমান কত, k2 বি বাই এ, আর নিচে একটা বি টু দি পাওয়ার 4 আছে, তাহলে নিচে বি টু দি পাওয়ার 4 রইল। তাহলে এখান থেকে কী পাবে দেখে নাও, যে একটা বি ক্যান্সেল হচ্ছে, তাহলে পড়ে থাকছে বি কিউব এখানে সমান। তাহলে আমরা কি পেলাম, k1 k2 1 বাই এ বি কিউব হয়েছে। তাহলে এখানে এটা এই পাশে নিয়ে এলে কী পাওয়া যাবে, এ কিউব, মানে এখানে গুণ করা হচ্ছে, এ স্কোয়ার আছে আর এ আছে, তাহলে গুণ করলে পাচ্ছি এ কিউব, আর এখানে পড়ে আছে k1 k2 1 বাই বি কিউব হয়েছে। তাহলে এটা তো ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এ ইজ ইকুয়াল টু কিউব রুট অফ k1 k2, আর এখানে কিউব রুট করলে এর পাবো 1 বাই বি। এই পুরো পার্টটাই তো ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি এ ইজ ইকুয়াল টু k3 ইন্টু 1 বাই বি হয়েছে। তাহলে k3টা কি, k3 সমান হচ্ছে কিউব রুট অফ k1 k2। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এ প্রপোর্শনাল টু 1 বাই বি, এ প্রপোর্শনাল টু 1 বাই বি। তাহলে আমরা পেলাম কি এ প্রপোর্শনাল টু 1 বাই বি। এরপর তোমরা সম্পর্কগুলো দেখে নাও, এ প্রপোর্শনাল টু 1 বাই বি আছে অপশান এতে, ঠিক আছে। এরপর হচ্ছে 7 দাগের কোশ্চেন। 7 দাগের কোশ্চেনে বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের বি ও এ হচ্ছে ব্যাস, বি ও এ হচ্ছে ব্যাস। এরপর বলেছে বৃত্তের পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক এবিকে টি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক এবিকে টি বিন্দুতে ছেদ করেছে, হয়েছে। আর মানগুলো দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে সেটা লিখে দিচ্ছি। পি বিও সমান দেওয়া আছে এখানে 30 হলে বলেছে মান বের করতে বলেছে কোণ পিটিএ, এটার মানটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিই। তাহলে কি মানটা দেওয়া আছে, পি বিও এই কোণটার মান দেওয়া আছে কত, 30 ডিগ্রি। বের করতে বলেছে পিটিএ এই কোণটার মানটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এটা তো আমরা জানি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি পেলাম। এই কোণটা 30 ডিগ্রি, তাহলে এই কোণটাও 30 ডিগ্রি হবে। তার কারণটা কি, তার কারণ হচ্ছে ও বি সমান হচ্ছে ওপি, এটা হচ্ছে ব্যাসার্ধ, যেহেতু ব্যাসার্ধ তাহলে দুটো বাহু সমান হচ্ছে, যদি হয় তাহলে দুটো কোণের সমান হয়। তাহলে এটা যদি 30 হয় তাহলে এটা 30, তাহলে এই কোণটা আমরা কি পাবো, এই কোণটা পাবো হচ্ছে দুটো কোণের সমষ্টি আমরা পেলাম কত, এটা 30 এটা 30, 60 পুরোর মান হয়। একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, এখান থেকে আমরা পেয়েছি কত 60 ডিগ্রি, তাহলে এটা হবে কত 120 ডিগ্রি, ঠিক আছে। 120 ডিগ্রি পেলাম। এটা হচ্ছে একটা সরলরেখা যদি হয় তাহলে এই পুরো কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি হয়। 180 যদি হয় তাহলে এই কোণটার মান আমরা পেয়েছি কত 120 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে কত 60 ডিগ্রি। বলতে কোণ পিওটি সমান হবে কত, পিওটি বা বলতে পারো পিওএ
তোমরা যা খুশি বলতে পারো, এটার মান আমরা পাবো কত 60 ডিগ্রি। তাহলে এটা পেয়ে গেলাম 60, এটা আছে 90 ডিগ্রি, তাহলে এটা হবে কত, তাহলে দুটো কোণের সমষ্টি হচ্ছে কত, এই কোণটা আমরা পেয়েছি কোণ OPT সমান পেয়েছি 90 ডিগ্রি, তাহলে দুটো কোণের সমষ্টি কত হচ্ছে 150 হয়ে গেছে। তাহলে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে 150 যদি হয়ে যায় তাহলে এটা হবে কত 30 ডিগ্রি। আশা করি বুঝতে প্রবলেম হয়নি কিছু। তাহলে এখান থেকে আমরা পাবো কোণ PTA সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেলাম কত 30 ডিগ্রি। এবার তোমরা উত্তরটা দেখে নাও, অ্যান্সার হচ্ছে অপশান এ। এরপর হচ্ছে 9 কোশ্চেন। 9 কোশ্চেন কি বলেছে, যে একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে কত। তাহলে একটা চোঙ দেওয়া আছে আর একটা লম্ববৃত্তাকার শঙ্কু দেওয়া আছে, যাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:4। প্রথমটা বলেছে চোঙ আর দ্বিতীয়টা বলেছে শঙ্কু। তাদের উচ্চতার অনুপাত আরেকটা দেওয়া আছে, এটা বলেছে ব্যাসার্ধ আর উচ্চতা, আরেকটা উচ্চতা দেওয়া আছে, উচ্চতার অনুপাত দেওয়া আছে 2:3। বের করতে বলেছে তাদের আয়তনের অনুপাত, ঠিক আছে। আমরা কি জানি যে চোঙের আয়তন হয় πr²h হয়েছে, আর শঙ্কুর আয়তন হয় 1/3 πr²h হয়েছে। তাহলে এখানে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে চোঙের ব্যাসার্ধ হচ্ছে 3x, আর লিখছি না, এখানে তীর চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি, চোঙের ব্যাসার্ধ হচ্ছে 3x আর শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে 4x হয়েছে, আর উচ্চতা হচ্ছে 2y আর এটার উচ্চতা হচ্ছে 3y। তাহলে এরপর আমরা আয়তনে বসিয়ে দিই। চোঙের আয়তন আমরা ধরলাম v1 সমান হচ্ছে পাই আর বলতে এখান থেকে পাচ্ছি 3x তার হোল স্কোয়ার ইন্টু h বলতে 2y। এক্ষেত্রে আয়তন v2 ধরছি, v2 যদি ধরা হয় সমান হচ্ছে 1/3 পাই আর বলতে এখানে আমরা কত পেয়েছি 4x² ইন্টু উচ্চতা বলতে 3y হয়েছে। তাদের অনুপাত, তাহলে v1 অনুপাত v2 সমান হচ্ছে পাই ইন্টু 3x তার হোল স্কোয়ার ইন্টু 2y অনুপাত 1/3 পাই ইন্টু 4x তার হোল স্কোয়ার ইন্টু 3y, ঠিক আছে। y ক্যান্সেল হচ্ছে, এখানে দেখো স্কোয়ার আছে x², তাহলে x² ক্যান্সেল হচ্ছে। আচ্ছা, এক লাইন লিখে নিই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। পাই কেটে যাচ্ছে আর এখানে কাটাকুটি কিছু হচ্ছে না, এখানে একটা কাটছে দেখো 3 আর এই 3 কাটছে, তাহলে পরে থাকছে যেগুলো সেগুলো একটু লিখি। 3x তার হোল স্কোয়ার ইন্টু 2 হয়েছে অনুপাত, আর এখান থেকে পাচ্ছি আমরা 4x তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে 3x এর হোল স্কোয়ার করলে আমরা কত পাবো 9x² ইন্টু 2 অনুপাত 4x²। এবার দেখো যে এখানে হচ্ছে x² ক্যান্সেল হচ্ছে, x² ক্যান্সেল হচ্ছে আর ক্যান্সেল হচ্ছে কত 2 2 4, তাহলে পড়ে থাকছে এই পাশে 9 আর এই পাশে হচ্ছে 2। তাহলে অনুপাতটা হচ্ছে কত, এখানে অনুপাতটা হচ্ছে এখানটা একটু ভুল হয়েছে, দেখো এটা হচ্ছে 4 স্কোয়ার করা আছে, 4 স্কোয়ার করলে 16 হয়, ঠিক আছে, এটা আমি 4 লিখেছিলাম 16, তাহলে 16 যদি হয় তাহলে 9 এই পাশে 9 থাকছে আর 2 4 16 যদি কাটা হয় তাহলে হচ্ছে পড়ে থাকবে 8 তো, তাহলে হবে এখানে 9:8,
বোঝা গেছে? এখানে আমি ভুল করেছিলাম, এখানে 4 স্কোয়ার না করে শুধু 4 করেছিলাম, তার 4 স্কোয়ার করলে আমরা পাচ্ছি 16, আর এই পাশে 2 আছে, 2 8 16 হচ্ছে, তাহলে 9:8। এবার অপশানটা তোমরা দেখো, অপশান হচ্ছে বি হচ্ছে সঠিক উত্তর। এরপর হচ্ছে 10 দাগের কোশ্চেন। 10 দাগের কোশ্চেনে বলেছে যে একটি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের দ্বিগুণ হলে শঙ্কুটির উচ্চতা ও বেসের দৈর্ঘ্য কত? এই কোশ্চেনগুলো একটু, এই ছোটো ছোটো ভুলগুলো তোমাদের হতে পারে, একটু ভালো করে কোশ্চেনগুলো পড়বে। এখানে বলেছে যে শঙ্কুটির উচ্চতা ও বেসের দৈর্ঘ্য কত, এখানে কিন্তু বলেনি যে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, ঠিক আছে? তাহলে যে সম্পর্কটা দেওয়া আছে সেই সম্পর্কটা আগে লিখো। বলেছে যে একটি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে আমরা জানি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই আর এল, সমান দিয়েছে তার ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে শঙ্কুর কি ব্যাসার্ধ আর এল হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে এখান থেকে কি ক্যান্সেল হচ্ছে দেখে নাও, পাই পাই ক্যান্সেল হচ্ছে, একটা আর আর ক্যান্সেল হচ্ছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এল সমান হচ্ছে 2r। এই সম্পর্কটা আমরা পেলাম। তারপর বের করতে কি বলেছে এটা লক্ষ্য করো, যে উচ্চতা আর ব্যাসার্ধ, তাহলে এইচ অনুপাত 2r বের করতে বলেছে। আচ্ছা, এইচ ইকুয়াল টু 2r। তাহলে আমরা এল সমান কি জানি, এল স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, হয়েছে? এল সমান হচ্ছে আর স্কোয়ার হচ্ছে এইচ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে এল এর মানটা যদি আমরা বসাই, বোথ সাইড হচ্ছে স্কোয়ার করা হচ্ছে, আমাদের সম্পর্ক পেয়েছি এল ইকুয়াল টু 2r, হয়েছে? এল ইকুয়াল টু 2r, বোথ সাইড আমরা স্কোয়ার করছি, স্কোয়ার করলে আমরা কি পাবো, এল স্কোয়ার সমান হচ্ছে 4r স্কোয়ার, হয়েছে? তাহলে সম্পর্ক আমাদের আছে এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার সমান হচ্ছে 4r স্কোয়ার, বা আমরা লিখতে পারি কি এইচ এর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ারটা এই পাশে আসছে, তাহলে হচ্ছে 3r স্কোয়ার, আচ্ছা? তাহলে এ পাশে যদি চলে আসে তাহলে আমরা লিখতে পারি এইচ এর স্কোয়ার বাই আর এর স্কোয়ার সমান হচ্ছে 3/1, 3/1। তাহলে আমরা লিখতে পারি এইচ বাই আর সমান হচ্ছে, বোথ সাইড রুট করা হচ্ছে, তাহলে √3/1, √3/1। তাহলে আমরা এখন কি পেলাম, উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত পেলাম। আমাদের দরকার উচ্চতা আর বেসের দৈর্ঘ্য, তাহলে বা এখান থেকে আমরা লিখতে পারি এইচ বাই 2r √3/2, হরগুলোর সঙ্গে বোথ সাইডে 2 দিয়ে গুণ করা হচ্ছে। তাহলে এখন এটা আমরা পেয়ে যাচ্ছি এইচ অনুপাত 2r সমান হচ্ছে √3/2, ঠিক আছে? এটাই চেয়েছে যে তার উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে তোমরা এরপর অপশানটা দেখে নাও। এক্ষেত্রে অপশান হচ্ছে অপশান এ, অপশান এ, ঠিক আছে? তাহলে 18 থেকে 20 পর্যন্ত তোমাদের 3টে মডেল কোশ্চেন পেপার শেষ করলাম। এর বাইরে যে কোশ্চেনগুলো রয়েছে এই 18 থেকে 20-র মধ্যে সমস্ত কোশ্চেনই করানো হয়েছে। তবুও তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।